আজকের লেকচারে আমরা শুরু করব এমএসআই প্রোটোকল। গত লেকচারে কিন্তু আমরা ক্যাশ কোহেরেন্সি কি জিনিসটা আমরা বুঝেছিলাম। আমাদের যে ক্যাশ কোহেরেন্সি যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য কিন্তু দুটো পপুলার প্রোটোকলের কথা আমরা লাস্ট লেকচারে বলেছিলাম, যেটা একটা হচ্ছে এমএসআই প্রোটোকল, একটা হচ্ছে স্নুপি বাস প্রোটোকল। তো আজকে তার মধ্যে আমরা এমএসআই প্রোটোকলটা দেখব। প্রথমেই আমরা জেনে গেছিলাম এটা কিন্তু হার্ডওয়্যার বেস সলিউশন, যে ক্যাশ কোহেরেন্সি যে জিনিসটা হচ্ছিল তার যে সমস্যার সমাধানটা করছিলাম, বলেছিলাম দু রকম ভাবে হতে পারে, একটা হচ্ছে সফটওয়্যার বেস, একটা হচ্ছে হার্ডওয়্যার বেস। সফটওয়্যার গুলো পুরোটাই ডিপেন্ড করে কম্পাইলারের উপর, বা হার্ডওয়্যার গুলো আমাদের নিজের থেকে ইমপ্লিমেন্ট করতে হয় সিনারিওটাকে। তো সেটাই প্রথম প্রোটোকল দেখবো, কিন্তু আমাদের এমএসআই প্রোটোকলের আইডিয়াটা আমরা এই লেকচারে পুরো ইনডেপথ জানবো। ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য কিন্তু এই প্রোটোকলটা খুবই ইম্পর্টেন্ট তোমরা বলতে পারো, প্রশ্ন নির্ধারিত কিন্তু তোমাদের কিন্তু আসবেই। তো এই লেকচারটা ঢোকার আগে কিন্তু বেসিক কিছু প্রিরিকুয়েস্ট কি আছে, ক্যাশ মেমোরি কিভাবে কাজ করে, কিভাবে ডেটা রাখে, তার বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্ট অলরেডি চলে এসছে। যারা দেখেছো তাদের জন্য খুবই ভালো, আর না দেখলে আমি এই ভিডিওর আই বাটনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়াল দেখতে পারো। প্লাস যে আগের ভিডিওটা ক্যাশ কোহেরেন্সি, ওটাও কিন্তু তোমাদের আইডিয়া লাগবে এই জিনিসটা বুঝতে। যাই হোক, ধরে নিলাম তোমরা এই গল্পটা জানো। শুরু করছি আমাদের এমএসআই প্রোটোকল নিয়ে কথা বলতে। তো এমএসআই প্রোটোকল কি জিনিস এটা দেখতে পাচ্ছ বেসিক ডেফিনেশন ওয়াইজে। এমএসআই প্রোটোকল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ ক্যাশ কোহেরেন্স প্রোটোকল ইন মাল্টি প্রসেসর সিস্টেম। ক্যাশ কোহেরেন্সি যে সমস্যাটাকে সমাধান করার জন্য এমএসআই প্রোটোকলটা খুবই ইউজ করা হয় মাল্টি প্রসেসর সিস্টেমের মধ্যে, স্পেশালি ওয়েন ইউজিং স্নুপি বাস আর্কিটেকচার, যেখানে আমরা স্নুপি বাস আর্কিটেকচার কনসেপ্টটাকে আমরা ডিল করবো এর পরের লেকচার। জাস্ট একটু আইডিয়া দিয়ে দেবো এখানে, আর ওর প্রোটোকলটা আমরা পরের লেকচারে ইনডেপথ ডিসকাস করব। তো স্নুপি বাস আর্কিটেকচার কথাটার মানে কি, আমাদের যে বাসটা রয়েছে, মানে আমরা তো এইটুকুনি জানি, জাস্ট একটু ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি যে প্রত্যেকটি আমরা বুঝিয়েছিলাম একটা ধরো সিপিইউর মধ্যে গল্প বলছি। এই সিপিইউর মধ্যে ধরো তিনটে কোর রয়েছে, এগুলো কি কোর, ধরো C1 লিখলাম, এটাকে C2, এটাকে C3। আলটিমেটলি মাল্টি প্রসেসর মানে যেখানে মাল্টিপল প্রসেসর লাগবে তা না, একটা প্রসেসরের মধ্যেও কিন্তু আমাদের মাল্টিপল কোর আছে। এবং আমি যখন বেসিক ডায়াগ্রামটা ক্যাশের দেখিয়েছিলাম, যখন ক্যাশ মেমোরি পড়াই বা হায়ারার্কি অফ মেমোরি আর্কিটেকচার, বলেছিলাম যে প্রত্যেকটি কোরের সাথে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল দুটো করে আমাদের ক্যাশ মেমোরি লাগানো থাকে আর আরেকটা শেয়ার থাকে। তো আমি অত ডিটেলসে নাকি জাস্ট বোঝালাম যে প্রত্যেকটি কোরের সঙ্গে কিন্তু একটা করে ক্যাশ মেমোরি লাগানো আছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এইবার গল্পটা কি, এই যে ডাইরেক্টলি লাগানো আছে এরা কিন্তু ইন্টারনালিও বাস দিয়ে কানেক্টেড, এগুলো পুরো কিন্তু এটা ইন্টারনাল বাস দিয়ে কানেক্টেড। এইবার গল্পটা কি, স্নুপি বাস কথাটার মানে কি এখান থেকে ক্লিয়ার হবে, যে একটা ভদ্রলোকের কথা ভাবতে পারো যে এই বাসটাকে কিপ অন আইতে দেখে। এই ভদ্রলোক ধরে নাও কোনোভাবে কেউ রয়েছে, যেই চোখ দিয়ে এই বাসটা দেখছে যে এক একটা ইন্ডিভিজুয়াল কোর কি রিকোয়েস্ট পাঠাচ্ছে, মানে এই বাসের ওপরে কি কি কথাবার্তা হচ্ছে, এটা কোনো একটি ভদ্রলোক কিন্তু দেখছে। সেটা হতে পারে প্রত্যেকটি কোরের নিজস্ব ইন্ডিভিজুয়াল কোনো কন্ট্রোলার থাকে, বা একটা সেন্ট্রাল কন্ট্রোলার যে কিন্তু এই কনসেপ্টটা পুরো চোখে দেখে যে তোমার বাসের মধ্যে অন্য যে কোরের যে অন্য কোরগুলো বলতে পারো কি রিকোয়েস্ট পাঠাচ্ছে তার কাজ করার জন্য। এগুলো সবই কিন্তু তাদের ধরে নাও ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি এই যে কোরের যে সিপিইউর মধ্যে একটা কন্ট্রোলার রয়েছে, যাকে বলা হয় স্নুপি বাস বলতে পারো, বা কোন একটি ভদ্রলোকের নাম ধরে নাও, যে কিনা দেখছে যে আদার্স যারা কোরগুলো রয়েছে তারা কিভাবে মানে তারা কিভাবে কি রিকোয়েস্ট পাঠাচ্ছে এই বাসের মধ্যে, এইটা কিন্তু দেখে। এটাই বেসিক আইডিয়াটা দিলাম, যে ইন্ডিভিজুয়াল কোরের কাছে ধরে নাও কোন একটি ভদ্রলোক রয়েছে যে দেখছে যে আদার্স যারা কোররা শেয়ার্ড বাসের মধ্যে কি কি রিকোয়েস্ট পাঠাচ্ছে, কি কি করছে, এগুলো সবই কিন্তু এগুলো চোখ খুলে দেখে। এটাই যে বেসিক বলা হয় স্নুপি বাস আর্কিটেকচার বলা হয়। তো এটা এইসব জায়গায় খুবই ইম্পর্টেন্ট বলতে পারো। স্নুপি বাস আর্কিটেকচারে আমরা এমএসআই প্রোটোকল কিন্তু ব্যবহার করতে পারি। তো এমএসআই প্রোটোকল বুঝতে গেলে তার যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংটা নিতে হবে, যে এমএসআই স্ট্যান্ড ফর 4 পসিবল স্টেট আ ক্যাশ ব্লক ক্যান বি। একটা ক্যাশ ব্লক মানে জানো আমরা একটা যে ক্যাশকে লাইনে দেখতে পাচ্ছ, লাইন এরকম ডিভাইড করে রাখি। তো ধরে নাও আমাদের যে ক্যাশ ব্লকটার 4টে স্টেট হতে পারে, সেটাকেই বলছে এমইএসআই। এম এর মানে হচ্ছে মডিফাই, ই এর মানে হচ্ছে এক্সক্লুসিভ, এস এর মানে হচ্ছে শেয়ার্ড, আর আই এর মানে হচ্ছে ইনভ্যালিড। এটাকে শর্ট ফর্মে বলা হয় মেসি, এমইএসআই বলা হয়, কেউ বলতে পারো মেসি বলতে পারো, প্রোটোকল বলতে পারো। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু এই 4টে স্টেট, কি বললাম ক্লিয়ার হয়েছে, 4টে স্টেট দিয়ে আমরা একটা ক্যাশের ব্লককে আইডেন্টিফাই করি। এই ধরে নাও L1 ধরে নাও ক্যাশের ব্লক বা লাইন ধরে নাও, এই ব্লকটা পাশে যে খালি জায়গাটা আছে এই খালি জায়গায় আমরা তাদের বিট কম্বিনেশনটা রাখি। বিট কম্বিনেশনটা পাশে লেখা রয়েছে, এটা হয়তো ফিক্সড না, বাট আমি বোঝানোর জন্য বলছি। ধরে নাও মডিফাই, যেহেতু 4টে স্টেট আছে তাহলে আমি 2টো বিট দিয়ে আইডেন্টিফাই করতে পারবো।
0 0 ধরে নাও মডিফাই কে দিচ্ছি, 0 1 এক্সক্লুসিভ কে দিচ্ছি, 1 0 শেয়ার কে দিচ্ছি, আর 1 1 দিচ্ছি হচ্ছে ইনভ্যালিড। তো এই পাশেই গল্পটা লেখা থাকবে, প্রত্যেকটি ধরে নাও যে ব্লকটা রয়েছে তার পাশে ধরে নাও 0 0 লেখা আছে। তার মানে আমি কি বুঝতে পারলাম, এটা হচ্ছে এখন মডিফাই স্টেটে আছে। 0 1 ধরে নাও লেখা আছে এখানে, তার মানে ধরে নাও এই যে ব্লকটা এখন এক্সক্লুসিভ স্টেটে আছে। ধরে নাও 1 0 লেখা আছে, এটা ধরে নাও শেয়ার স্টেটে আছে। ধরে নাও এটা 1 1 মানে এটা ইনভ্যালিড স্টেট। মানে এরকম আমরা এক একটা ক্যাশ ব্লকের পাশেই বিট কম্বিনেশন দেখে আমরা বুঝতে পারবো সেই ক্যাশের যে ব্লকটা বা বলতে পারো যে লাইনটা, আমরা অ্যাকচুয়ালি ক্যাশকে লাইনে ডিভাইড করি বলি, এটা কোন স্টেটে আছে, মডিফাইতে আছে না এক্সক্লুসিভে আছে না শেয়ারে না ইনভ্যালিড স্টেটে আছে, এটাই কিন্তু আমরা দেখে বুঝতে পারি। মডিফাই থাকলে তার মানে কি, এক্সক্লুসিভ থাকলে তার মানে কি, শেয়ার থাকলে তার মানে কি, এবং ইন্ডিভিজুয়াল মানে ইনভ্যালিড থাকলে তার মানেটা কি পাশে পাশে লিখে দিয়েছি। A block is only in this cache and has been changed বা ডার্টি, এই কথাটার মানে কি, ধরে নাও একটা ব্লকের কথা বলছি যেটা ধরে নাও মেন মেমোরিতে রয়েছে, যেটা ক্যাশ মেমোরিতে আনা হয়েছে। তার মানে মেন মেমোরি থেকে যখন ক্যাশ মেমোরিতে আনা হয়েছে তার মানে সেটা ইন্ডিভিজুয়াল শুধু ওই ক্যাশটার কাছেই আছে। ধরে নাও এই ক্যাশের কাছে আমি যে হাইলাইট করলাম, এই ক্যাশ একটা মেন মেমোরি থেকে কোনো একটি ডেটা ব্লক, মেন মেমোরি থেকে ডেটা ব্লক নিয়ে এসছে, নিয়ে আসার পর তার কাছেই রয়েছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? অন্য কোনো ক্যাশের কাছে নেই, কিন্তু এই যে ধরে নাও এটা এর কাছে নেই, এর কাছে নেই, এর কাছে নেই, শুধু এর কাছেই আছে। ধরে নাও বোঝানোর জন্য বলছি, ওর কাছেই রয়েছে। তার মানেটা কি হচ্ছে, এবং সে সেটা কোনোভাবে সেই ডেটাটাকে চেঞ্জ করেছে, এই ব্লকে কোনো কিছু চেঞ্জ করেছে, তো সেই জন্য সেটাকে বলা হয় মডিফাই বলা হয়। পরবর্তীকালে স্টেটগুলো কারো ডিটেলস নিয়ে বুঝবো, যদি মনে হয় জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আমরা পরে যখন স্টেট ডায়াগ্রাম দেখবো তখনও কিন্তু ইনডেপথ ক্লিয়ার করবো, জাস্ট আইডিয়াগুলো দিচ্ছি। ঠিক আছে, মাল্টিপল ধরে নাও এরকম ক্যাশ মেমোরি রয়েছে, ভালো কথা, আমি দুটো দিয়ে বোঝাচ্ছি। আর একটা ধরো মেন মেমোরি এরকম রয়েছে পাশে, আমি একে একে ধরে নাও মেন মেমোরি থেকে একটা ব্লক কোনোভাবে দিস আর অল কানেক্টেড উইথ সাম বাস, বাস মানে ডেটা বাস দিয়ে কানেক্টেড। তো ধরে নাও এই যে ব্লকটা উঠে আমার এখানে এসে বসেছে এখন, তো এই মোমেন্ট অফ টাইমে আমরা এই যে ব্লকটাকে যদি ধরে নাও এই যে ক্যাশ 1 C1 দিলাম, এটা C2 দিলাম, ক্যাশ 1 ক্যাশ 2, এই ক্যাশ 1 যদি এই ব্লকটাকে মডিফাই করে, আর শুধু এই মডিফিকেশন, এই যে ব্লকটা শুধু ক্যাশেই মডিফাই হয়েছে, এখনো কিন্তু C2 এর কাছেও নেই এবং মেন মেমোরির কাছেও আপডেটেড কপি নেই, তখন আমি এটাকে মডিফাইড স্টেট দিয়ে রিপ্লেস করবো। তাহলে মডিফাইড স্টেটের মানে কি, মেন মেমোরি থেকে কোনো একটি ব্লক এসছে ক্যাশের মধ্যে, সেই ব্লকটাকে সে আপডেট করেছে, সেই কোনো চেঞ্জেস করেছে, আর চেঞ্জের যে ফাইনাল কপিটা কিন্তু তার নিজস্ব, তার নিজের কাছেই আছে, এখনো কিন্তু সেটা কিন্তু মেন মেমোরিকে রিফ্লেকশন পায়নি। তো এই সিনারিওটাকে আমরা, এই স্টেটটাকে আমরা বলি, ওই ব্লকটাকে আমরা বলতে পারবো মডিফাই ব্লক হিসেবে, তখন বুঝতে পারবো। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট হচ্ছে এক্সক্লুসিভ। কি বলছি, ব্লক ইজ অনলি ইন দিস ক্যাচ ম্যাচেস মেমোরি ক্লিন। এক্সক্লুসিভ কথাটা মানে কি, সেম সিনারিও ধরে নাও আছে, আমি একটা ব্লক এসছি আমার কাছে, এই ব্লকটা আমার মেন মেমোরিতে এসছে, মেন মেমোরি চেঞ্জ করেছে, কিন্তু চেঞ্জ করার পর ওটা কিন্তু আমাদের মেন মেমোরিতে গিয়েও আপডেট করে আসা হয়েছে। মানে যে আপডেটেড কপিটা আমার ক্যাশের মধ্যেও রয়েছে এবং আমার মেন মেমোরিতেও রয়েছে। তো এই সিনারিওটাকে আমরা বলতে পারি, তখন এটা মডিফাই মুছে, তখন এটাকে বলা হবে এক্সক্লুসিভ স্টেট। আর কিছু না, পাশে লেখা আছে মেন মেমোরি ম্যাচেস মেন মেমোরি, মানে ডেটাটা আমার কাছে ক্যাশেও রয়েছে এবং আমার মেন মেমোরিতেও রয়েছে। তো সেই সিনারিওটাকে বলা হয় এক্সক্লুসিভ। কিন্তু দুটো এটা সেম, কিন্তু এরকম হবে না যে ক্যাশের মধ্যে যে ব্লকের ডেটাটা আর মেন মেমোরিতে যে ব্লকের ডেটাটা সেটা আলাদা, সেটা হলে কিন্তু ওটা মডিফাইতে চলে যাবে। যদি সেম থাকে দুটোতে, তখন আমরা এক্সক্লুসিভ বলবো। এই হচ্ছে বেসিক আইডিয়া। তারপরে শেয়ারে কি বলছে, ব্লক ইজ ইন মাল্টিপল ক্যাচ ম্যাচেস মেন মেমোরি, মানে ধরে নাও কোনো একটি ডেটা পড়েছিল, সেই ডেটাটা আমরা মাল্টিপল ক্যাশে আছে, ধরে নাও C1-এও আছে, C2-তেও আছে, দুটো ক্যাশ মেমোরি ধরে নাও আছে, দুটোতেই আছে এবং মেন মেমোরিতেও আছে, এবং সবগুলো জায়গায় তার ভ্যালু কিন্তু সেম আছে, এরকম আলাদা আলাদা নেই। এরকম যদি কোনো সিনারিও হয়, তখন তোমাকে ওই ব্লকটাকে আমরা আইডেন্টিফাই করবো অ্যাজ এ শেয়ার্ড ব্লক হিসাবে। তারপরের যে কথাটাকে যেটা রয়েছে, যাকে বলা হয় ইনভ্যালিড বলা হচ্ছে, তার মানে কি, ধরে নাও কোনো একটি ব্লক কোনো একটি ক্যাশের মধ্যে রয়েছে, আমি বোঝালাম C1-এর মধ্যে ধরে নাও কোনো একটি ব্লক রয়েছে, সেই ব্লকের ডেটাটাকেও আপডেট করেছে। তো আপডেট করা মানে কি, আপডেট যখনই সে আপডেট করবে তখন কিন্তু তার মানে আদার্স যারা ক্যাশগুলো, আদার ক্যাশের মধ্যে যদি ওই ডেটাটা থাকে, তখন তারা তাকে ইনভ্যালিড বলে প্রমাণ করবে। কেন ওটা ইউজ করে লাভ নেই, কেন অলরেডি C1 কিন্তু তার যে ডেটাটা ছিল সেটাকে চেঞ্জ করেছে। তো ধরে নাও আমার কাছে একটা হাইপোথেটিক্যাল যদি কথা বলি তলায়, ধরে নাও মেন মেমোরির মধ্যে a বলে একটি ভ্যারিয়েবল ছিল, তার ভ্যালু 5 ছিল। তো ধরে নাও এটাকে আমি কোনোভাবে উইথ দ্য বাস আর্কিটেকচার কনসেপ্টে আমাকে প্রথমে C1-এ নিলাম, ধরে নাও এখানেও a = 5 আছে, ভালো কথা।
তারপর আবার C2 সেটা চাইলো, মানে যে ক্যাশ C1 C2 কিন্তু ক্যাশের কথা বলছি, A = 5 চাইলো। এবার ধরে নাও আমি তো স্টেটটা রাখছি, দেখো দুজনের কাছেই আছে, তার মানে শেয়ার স্টেটে আছে। দেখো মেমোরি তো তার ভ্যালু কিন্তু 5, C1 ও 5, C2 তো 5, তাহলে এটা শেয়ার স্টেটে দুজন বসে রয়েছে। ধরে নাও এইবার C1 তার এর ভ্যালুটা 5 থেকে ধরে নাও 6 করলো, তখন সঙ্গে সঙ্গে ও কিন্তু এটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেছে। দেখো মেন মেমোরিতে যে ভ্যালুটা 5 ছিল ওর কাছে কিন্তু এখন 6 হয়ে গেছে, তখন এটা শেয়ার স্টেটে আর থাকবে না, কিন্তু তখন এটা মডিফাইড স্টেটে চলে গেল। কেন কি দেখো মেন মেমোরির ভ্যালু 5 আর C1 এর ভ্যালু কিন্তু 6, এটা মডিফাইড স্টেটে চলে গেল। এইবার গল্পটা কি, সঙ্গে সঙ্গে C2 কে একটা রিকোয়েস্ট দিয়ে বলে দিল যে ভাই আমি কিন্তু এটা আপডেট করেছি, তুমি তোমার এটাকে ইনভ্যালিড কপি হিসেবে প্রমাণ করো। কেন কি দেখো আমার কাছে আপডেটেড কপি আছে, তুমি যদি পরবর্তীকালে এই ওল্ড কপি নিয়েই কাজ করো তাহলে কিন্তু তোমার ভুল অ্যান্সার আসবে। এটাই তো আমাদের ক্যাশ কোহেরেন্স প্রোটোকল। দেখো সব জায়গায় একই ভ্যালু রাখতে হবে, তাহলেই তো ক্যাশ কোহেরেন্সি আসবে। ক্যাশ কোহেরেন্সি আসবে না বলেই প্রোটোকলটা পড়ছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাশকে বলে দেবে যে ভাই তুমি তোমার নিজের এই যে স্টেটটাকে তুমি ইনভ্যালিড করে দাও, কারণ কি এখন কিন্তু যে এর ভ্যালুটা কিন্তু এখন 6 আছে। এবার C1 থেকে C2 তে যেতে পারে, বা C1 মেমোরিতে গিয়ে আপডেট করে আসলো সেখান থেকে যেতে পারে, যেটা করুক সেটা পরের কথায় আসছে কিভাবে এটা করবে। বাট বেসিক আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে কিভাবে এই প্রোটোকলটা আমাদের বাঁচাচ্ছে ক্যাশ কোহেরেন্সি হতে। এই 4টে বেসিক স্টেট দিয়ে কিন্তু এই কাজটা করা হয়। আমরা এর একটা প্রযোজ্য একটা ডায়াগ্রাম আছে যাকে বলা হয় MSI স্টেট ডায়াগ্রাম, যেটাই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রোটোকলটা বুঝতে গিয়ে ওটাই আমাদের আলটিমেটলি লিখতে হয়, ওটা নিয়ে একটু কথা বলবো আমরা। চলো, তো MSI যে স্টেট ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, প্রথমে 4টে স্টেট হয়, যে 4টে স্টেটের কথাগুলো আমি যা বললাম সেটাই হয়তো মোটামুটি লেখা আছে। দ্য ক্যাশ লাইন কন্টেন দ্য মোস্ট রিটেন কপি অফ ডেটা, তাহলে অবভিয়াসলি মডিফাই মানে কি, যে মেন মেনু থেকে এসছে। আমি যদি ছবিটা পাশে একটু এঁকে দিই তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি রেখেছি, ধরে নাও এর ভ্যালু 5 ছিল মেমোরিতে, তাহলে মডিফাইড স্টেটটা আমি বলেছিলাম যদি আমাদের কোনো একটি ক্যাশ লাইনের মধ্যে, ক্যাশের যে লাইনের মধ্যে যদি কোনো একটি মেমোরি ধরে নাও A = 5টা এসে C1 এ বসলো, তাহলে স্টেটটা কি আমি লিখবো, তাহলে মডিফাই কখন হবে, প্রথমত তো ক্যাশ লাইন কন্টেন দ্য মোস্ট রিসেন্ট কপি অফ ডেটা, মানে মেমোরিতে যা সেটা এসছে। এখন যখন এসে বসেছে, এখন দুটোই দেখো এখন ক্লিন আছে, তখন কথা বলতে পারবো না। ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য মেন মেমোরি, তার মানে গল্পটা কি, তাহলে প্রথম যখন এসে বসলো তখন কিন্তু এটা কোন স্টেটে ছিল, এটা আমি বেসিক আমাদের বলতে পারো এটাকে আমাদের এক্সক্লুসিভ স্টেটে ছিল। কারণ কি আমি এটাই বলেছিলাম যে যখন আমাদের মেন মেমোরির ভ্যালু আর C1 এর ক্যাশের ভ্যালু সেম থাকবে তখন সেটাকে বলা হবে এক্সক্লুসিভ স্টেট। এবার ধরে নাও আমি কোনো কারণে A = 5টা আমি এটা কেটে A = 6 করে দিলাম, যেই 6 করলাম মানে আপডেট করলাম, দেখো মেন মেমোরির ভ্যালু আর ক্যাশের ভ্যালু আলাদা হয়ে গেল বলে এটা কি হবে, এটা আমাদের বলে দেবো মডিফাইড স্টেটে আছে। বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। দিস ক্যাচ হ্যাজ আ এক্সক্লুসিভ রাইট পারমিশন, তাহলে যখনই এক্সক্লুসিভ স্টেটে যখনই আসে তখন সে চাইলে সেটা মানে মডিফাইড স্টেটে যখন, মডিফাইড স্টেট মানে কি, তাহলে মানে ক্যাশের যে ডেটাটা আমাদের মেন মেমোরি থেকে আসলো ক্যাশে এসে বসলো সেটাকে সে চাইলে রাইট করতে পারে, আলটিমেট কথাটার মানে। তবেই তো দেখো আমাদের এক্সক্লুসিভ থেকে মডিফাইতে আসছে, এখানে মডিফাই না করলে, রাইট না করলে মডিফাই হবে কি করে। নো আদার ক্যাশ হোল্ড দিস ডেটা, দেখো অন্য কোনো ক্যাশে কি আছে, নেই। এবার ট্রানজিশনটা খুব ইম্পর্টেন্ট আমরা দেখব। দেখো ট্রানজিশনটা এক একটা ট্রানজিশন পড়বো আমরা এখান থেকে, আমরা ট্রানজিশন ডায়াগ্রাম পরে আমি 4টে স্টেট বানিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই যে ডায়াগ্রামটা আমরা সঙ্গে সঙ্গে ফিল আপ করবো, একটা করে পড়বো, একটা করে আমরা ফিল আপ করবো, এইভাবে আমাদের ক্লিয়ার হবে। তাহলে প্রথম যে ট্রানজিশনটা কি বলছে দেখো, ফার্স্ট লাইন বলছে রিড বা রাইট বাই দ্য সেম সিপিইউ কোর, তাহলে স্টে ইন মডিফাই অনলি। যদি নিজস্ব সিপিইউ কোর, আমি যেরকম বললাম যে দেখো এটা সেম সিপিইউ কোর, দেখো C1 একটা কাজ করবে, তো C1 যদি ধরে নাও C1 সে যদি কোনোভাবে রিড রাইট করে তাহলে সেটা কিন্তু মডিফাই স্টেটেই পৌঁছাবে। মানে আমার যে ভ্যালুটা দেখতে পাচ্ছি A = 6, আমি এখানে 7 করো, বা সে যদি রিডও করে সেটা কিন্তু নিজে যা করবে সেটা কিন্তু সেলফ, সেটা মডিফাই স্টেটেই কিন্তু থাকবে, এটাই বলতে চেয়েছে। ভালো কথা। নেক্সট লাইন কি বলেছে, বাস রিড বা ফ্রম অ্যানাদার সিপিইউ কোর, যদি রিড অন্য কোনো সিপিইউ যদি রিড রিকোয়েস্ট দেয় তাহলে কি হবে, রাইট ব্যাক টু দ্য মেমোরি মুভ টু দ্য শেয়ার স্টেট। ধরে নাও অন্য কোনো সিপিইউ যদি এখান থেকে রিড রিকোয়েস্ট দেয় এই ব্লকটার জন্য, তখন কিন্তু সেটা তুমি শেয়ার স্টেটে পাবে। ধরে নাও এই মোমেন্ট অফ টাইমে আমাকে C2 বললো ভাই আমারও দরকার, তো C2 কি হবে, মেন মেমোরি থেকে যখনই এটা পাবে ভ্যালুটা তখন সেটাকে ধরে নাও 5ই পেলো, এটাকে হয়ে গেল আমাদের শেয়ার স্টেটে হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট কথা, রিড করছি যেহেতু। আর তারপরের কথাটা বলেছে পাস রাইট, মানে অন্য কোনো সিপিইউ ফ্রম অ্যানাদার সিপিইউ কোড, মানে অন্য কোনো সিপিইউ যদি রাইট রিকোয়েস্ট করে সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, কিন্তু অলরেডি তো আপডেট করেছো, এ তো আপডেটে হয়েছে, তাহলে আমি কিন্তু এখানে রাইট করতে পারবো না, কোনোভাবে রিড করতে পারবো। তো এই হচ্ছে বেসিক কথা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি আমাদের মডিফাই যে স্টেটটা রয়েছে এই স্টেটের পর কি কি হতে পারে যদি সিনারিও গুলো বলি, তাহলে পরের পাতায় এগুলো করে ফেলো। তাহলে আমাদের এখান থেকে আমরা এইভাবে ডিনোট করবো জিনিসটাকে ক্লিয়ার হওয়ার জন্য। এটা বলে দিই,
আমরা ডটেড লাইন ইউজ করব যদি সেটা অ্যানাদার সিপিইউ কোর হয়, আর সেম সিপিইউ কোর হলে আমরা সলিড লাইন ইউজ করে বোঝাবো। ঠিক আছে, তো প্রথম আমাদের ছিল যদি দেখো সেম সিপিইউ এই মডিফাইড স্টেটে দাঁড়িয়ে রয়েছি, তো আমরা যদি এই একটা সেলফ লুপ আমি দিলাম, কেন দেখো যদি কোনো যে ডটেড লাইন না, এটা সলিড লাইন। সলিড লাইন মানে কি, যে সিপিইউ নিজেই করছে, মানে সেম সিপিইউ যদি রিড রাইট হয়, মানে যদি রিড রাইট রিকোয়েস্ট কেউ যদি জেনারেট করে তখন কিন্তু সে মডিফাই স্টেটেই থাকবে, অলরেডি দেখলাম। এবার যদি বলো অ্যানাদার সিপিইউ যদি এটাকে রিড করতে চায় তাহলে শেয়ার স্টেটে যাবে, তাহলে এখান থেকে ডটেড লাইন আমি দেবো এরকম ভাবে, এই ডটেড লাইন ইন্ডিকেট করবে অ্যানাদার সিপিইউ। অ্যানাদার সিপিইউ যদি এখানে রিড রিকোয়েস্ট করে তখন সেটা শেয়ার স্টেটে চলে যাবে, ব্লকটা যে ব্লকটার কথা বলছি আমি, তার মানে ওই যে নতুন ব্লক। অ্যানাদার সিপিইউ যদি ধরে নাও মডিফাইড স্টেট থেকে, যেহেতু আমাদের ডেটাটা আমাদের মডিফাইড স্টেটে রয়েছে, অ্যানাদার সিপিইউ যদি ওটা চায় তখন সেটা সেই ব্লকটা আমাদের শেয়ারে চলে যাবে। আর অ্যানাদার সিপিইউ যদি এটা রাইট করতে যায় কোনোভাবে, সেটা কিন্তু আমাদের ইনভ্যালিড স্টেটে চলে যাবে। খুব ইম্পর্টেন্ট কথা এখান থেকে আসলাম, যদি সেম সিপিইউ রিড রাইট করে তাহলে মডিফাই যাব, অ্যানাদার সিপিইউ রিড করতে গেলে শেয়ারে গেলাম, অ্যানাদার সিপিইউ রাইট করতে গেলে ইনভ্যালিডে গেলাম, হয়ে গেল গল্প শেষ। আমাদের মডিফাইড স্টেটের কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তাহলে প্রত্যেকটা স্টেটে কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। তাহলে এবার বুঝে গেছো মোটামুটি ক্লিয়ার। এবার এক্সক্লুসিভ কি বলে, দ্য ক্যাশ ইজ ক্লিন অ্যাজ সেম অ্যাজ মেইন মেমোরি, সেটা অলরেডি জানো যে আমাদের যে মেইন মেমোরির ভ্যালু আর ক্যাশের ভ্যালু সেম রয়েছে। নো আদার ক্যাশ হ্যাজ দিস ডেটা, অন্য কোনো ক্যাশের মধ্যে সেই ডেটাটা অ্যাভেলেবেল নেই, এগুলো বেসিক জেনেই গেছো। ক্যান বি মডিফাই উইদাউট নোটিফাইং আদার, চাইলে মডিফাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে বেসিক গল্প। ঠিক আছে, তো গল্পের আইডিয়াগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে গল্পটা কিভাবে এক্সক্লুসিভ, মানে মেন মেমোরিতে যা ভ্যালু রয়েছে ক্যাশেও সেম ভ্যালু রয়েছে, অন্য কোনো ক্যাশে সেরকম ভ্যালু নেই, সে চাইলে যে মডিফাই করতে পারে, মানে চেঞ্জ করতে পারে সে চাইলে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার এখান থেকে আমরা ট্রানজিশন গুলো দেখবো। সেম সিপিইউ যদি রাইট করে তাহলে আমরা সেটা মডিফাই স্টেটে যাব, সেম সিপিইউ রিড করলে সেটা আমরা এক্সক্লুসিভ স্টেটেই থাকবো, সেম সিপিইউ। তাহলে আমি যখন আঁকবো এই কথাগুলো মাথায় রাখবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেম সিপিইউ রাইট করতে গেলে সেই ব্লকটা মডিফাই স্টেটে পৌঁছে যাচ্ছে, মানে এক্সক্লুসিভ থেকে মডিফাইতে চলে যাচ্ছে, আর সেম সিপিইউ রিড করলে ওটা এক্সক্লুসিভই থাকবে, কোনো অসুবিধা নেই। সেরকম যদি অ্যানাদার সিপিইউ রিড করে তাহলে কি হবে, সেটা শেয়ারে চলে যাবে। আর যদি অ্যানাদার সিপিইউ মানে অন্য কোনো সিপিইউ কোর যদি রাইট করে তখন সেটা ইনভ্যালিডে চলে যাবে। এই জিনিসগুলো যদি মুখস্থ থাকে তোমরা কিন্তু আলটিমেটলি এটাই কিন্তু প্রোটোকল বলছে। আর তোমাদের এই যে স্টেট ডায়াগ্রামে তোমাদের এটাই কিন্তু আঁকতে হবে। তাহলে এক্সক্লুসিভ স্টেটে আছি, তাহলে প্রথমে বললাম সেম সিপিইউ যদি রাইট করে তাহলে সেটা আমরা চলে যাবো মডিফাই স্টেটে। তাহলে সেম সিপিইউ সবসময় কিন্তু আমরা সলিড লাইন দিয়ে ডিফাইন করি। তাহলে হয়ে গেল সেম সিপিইউ যদি আমরা এক্সক্লুসিভ স্টেটে থাকে, মানে সে যদি আমাদের কোনোভাবে রাইট করতে যায় তখন সেই স্টেটটা আমার মডিফাই স্টেটে চলে যাবে। আর যদি রিড করতে চাই তাহলে কিন্তু সেটা এক্সক্লুসিভ মোডেই থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে বেসিক ডায়াগ্রাম, দুটো ক্লিক করে দিয়েছি। এবার অ্যানাদার সিপিইউর গল্প বলবো। অ্যানাদার সিপিইউ রিড করতে গেলে আমরা শেয়ার্ডে চলে যাব। তাহলে অ্যানাদার সিপিইউ মানে কিন্তু আমাদের ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে এইভাবে। রিড করতে গেলাম সেই সূত্রে আমরা শেয়ার স্টেটে চলে গেছে। আর অ্যানাদার সিপিইউ যদি রাইট করতে যায় তাহলে সেটা কিন্তু ইনভ্যালিড স্টেটে চলে যাবে। তাহলে এবার ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করো। অ্যানাদার সিপিইউ এখানে যদি রাইট করতে যায় তখন সেটা কোথায় চলে যাচ্ছে, ইনভ্যালিড স্টেটে কিন্তু পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। দেখো দুটো স্টেট পুরো কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বর স্টেটে চলে এসেছি। এবার শেয়ার স্টেটের গল্প দেখবো, ট্রানজিশন গুলো দেখবো। দ্য ডেটা ইজ শেয়ার অ্যাক্রস মাল্টিপল ক্যাশের মধ্যে শেয়ার্ড রয়েছে, কোনো অসুবিধা নেই। ইট ইজ দ্য আইডেন্টিক্যাল টু দ্য কপি ইন দ্য মেইন মেমোরি, মানে যা মেইন মেমোরিতে যা আছে সেটাই কিন্তু ডিফারেন্ট ক্যাশের মধ্যে রয়েছে, এরকম ব্যাপার নেই। একটা ক্যাশেই আছে, ডিফারেন্ট ক্যাশের মধ্যে হতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু কোনো রাইট অ্যালাউ হয় না। এই স্টেটে দাঁড়িয়ে যারা যারা এই গল্পটা রেখেছে তাদের রাইট কিন্তু অ্যালাউ নেই। যদি আমি একটা ছবিতে এক্সাম্পলে বোঝাই, স্টেটটা বোঝাচ্ছে ধরো না মেন মেমোরির মধ্যে আমাদের a is equal to 5 আছে, ধরে নাও কথার কথা, এটা ক্যাশ 1 এটা ক্যাশ 2, তাহলে এটা এর কাছেও এর ভ্যালু 5 আছে, এখানেও C2 এর কাছেও এর ভ্যালু, মানে C2 মানে ক্যাশ 2। মাল্টিপল ক্যাশ আর্কিটেকচার, যেহেতু দুটো ক্যাশের কাছে দিছে, দুটো ক্যাশের মধ্যেই এই ভ্যালুটা রয়েছে a is equal to 5 বলে। গল্পটা এরকম সিনারিও তোমরা একটু ভেবে দেখো। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কি কি ব্যাপার বলছে, তো প্রথমত আইডেন্টিক্যাল কপি সব জায়গায় রয়েছে, আর এখানে কিন্তু রাইট অ্যালাউ না। তো ট্রানজিশন কিভাবে দেখবো আমরা, দেখো সেম বা অ্যানাদার সিপিইউ যদি রিড করতে যায় সেটা কিন্তু শেয়ারেই থাকবে, মানে সেম সিপিইউ যদি রিড করো বা আনাদার সিপিইউ যদি রিড করো, দুটোই কোনো ব্যাপার না। নিজস্ব কোড রিড করুক কি আদার কোড রিড করুক, তাহলে কিন্তু ওটা শেয়ার স্টেটেই থাকবে এই ব্লকটা, কোনো অসুবিধা নেই। সেম সিপিইউ যদি রাইট করতে চায় তখনই সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট ইন্টেন্ট, মানে এটাই কিন্তু বাসের মধ্যেই মেসেজটা পাঠানো হয়। তাহলে সেম সিপিইউ রাইট করলে তাহলে স্টেটটা কি হয়ে যাবে, মডিফাই স্টেটে চলে যাবে, আর আদার্স গুলো ইনভ্যালিড করে দেবে। যদি পুরো প্রোটোকল গল্পগুলো ভাবো, যদি ধরো না সেম সিপিইউ, এই ধরো না এই C1
C1 ধরে নাও এর ভ্যালুটাকে কি সঙ্গে সঙ্গে কি করে আপডেট করতে চাইছে, রাইট করতে চাইছে, মানে ধরো না 5 আছে ওটা 4 করবে বা 6 করবে, সঙ্গে সঙ্গে এই বাসের মধ্যে একটা ব্রডকাস্ট পাঠিয়ে দেবে, ভাই আমি চেঞ্জ করছি, তোমরাও কিন্তু এটাকে ইনভ্যালিড করে নাও। এটাই গল্প। এইভাবেই কিন্তু প্রোটোকলটা কাজ করে নিজেদের মধ্যে কথা বলে, এইভাবেই কথাটা হয়। তাহলে সেটা কি কি স্টেটে চলে যাবে, যখন C1 যখন চেঞ্জ করবে এর ভ্যালু 5, তখন সেটা কি হয়ে যাবে, তখন এইটাকে শেয়ার ছিল আগে, এখন কেটে ওটা মডিফাই চলে যাবে, আর আদার্স গুলো সঙ্গে সঙ্গে ওটাকে ইনভ্যালিড স্টেটে চলে যাবে। তাহলে এটাই তো গল্পটা। দেখো আদার যদি ধরো না কোনো রকম সে আদার সিপিইউ কোড যদি রাইট রিকোয়েস্ট করে এই মোমেন্ট অফ টাইম, এটা তো খবর এমনি ইনভ্যালিড হয়ে গেছে, সেটা ইনভ্যালিড স্টেটে চলে যাবে। গল্পটা এখান থেকে বোঝালাম, দুটোভাবেই বোঝালাম। এবার চলো স্টেট ট্রানজিশন ডায়াগ্রামে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের কোথায় ছিলাম, শেয়ার স্টেটে রয়েছি। তো সেম সিপিইউ যদি রিড করে তাহলে ওটা শেয়ারেই যাবে বলেছিলাম, আর ডিফারেন্ট সিপিইউ রিড করলে ডটেড দিয়ে করবে এরকম ভাবে, সেটা কিন্তু কোথায় যাবে, সেম বা ডিফারেন্ট দুটোই যদি রিড করতে চায় তখন শেয়ারে গিয়ে পৌঁছাবে, কোনো অসুবিধা নেই। সেম সিপিইউ রাইট করতে গেলে মডিফাই চলে যাবে। দেখো এখানে আরেকটা আমাদের এরকম পাশে জায়গাটায় এই সেম সিপিইউ বলেছে, তো সেম সিপিইউ বললে কিন্তু আমাদের ডটেড লাইন না সলিড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করবো। সেম সিপিইউ যদি আমাদের রাইট করতে যায় তাহলে সেটা মডিফাই হয়ে যাবে, আর আদার সিপিইউ করতে গেলে সেটা কি হয়ে যাবে, ইনভ্যালিডে চলে যাবে। আদার সিপিইউ রাইট করতে গেলে আদার সিপিইউ ডটেড লাইন আর সেম সিপিইউ সলিড লাইন, এইভাবে তোমরা কিন্তু মাথায় রাখবে জিনিসটাকে, পরীক্ষা এইভাবেই করবে। এবার লাস্ট স্টেটে পৌঁছে গেলাম। ইনভ্যালিড স্টেট কি বলতে চাইছে, ক্যাশ ডাজ নট হ্যাভ কন্টেন্ট ভ্যালিড ডেটা, ক্যাশের মধ্যে কোনো ভ্যালিড ডেটা নেই, ঠিক আছে, মাস্ট ফেচ ফ্রম দ্য অ্যানাদার ক্যাশ অর মেমোরি বিফোর ইউজ। যখনই এই ইনভ্যালিডের গল্পটা আমি এক্ষুনি বললাম না, দেখতে পাচ্ছ ইনভ্যালিড হয়ে গেল। এই ইনভ্যালিড হয়ে গেলে কি হবে, তার মানে a is equal to 5, তার মানে এখন সেই ভ্যালুটা এক্সিস্টিং ভ্যালুটা আমার নেবো না। ইনভ্যালিড মানেই হচ্ছে এই ব্লকটাকে চিনছি যে ভাই তার মানে অন্য কেউ অন্য কোনো মানে আমাদের কোরের যে ক্যাশ মেমোরি সেটা আপডেট করে দিয়েছে, তো আমি এটা নিয়ে কাজ করলে হবে না। হয় আমাকে অন্য কোনো ক্যাশের থেকে নিতে হবে এর ভ্যালুটা, বা আমাদের মেন মেনুতে নিতে হবে। কথার মানেটা বোঝাচ্ছি, যদি ইনভ্যালিড স্টেট থাকা মানে হচ্ছে অন্য কোনো আমাদের যে ক্যাশ মেমোরি সেই ব্লকটাকে আপডেট করে দিয়েছে। তো আমার কাছে ধরে নাও যেই ব্লকটা রয়েছে সেটা নিয়ে কাজ করলে চলবে না, ওটা হচ্ছে ইনভ্যালিড কপি। হয় আমি মেন মেমোরি থেকে নিতে পারি, না হলে আমি অন্য কোনো ক্যাশ থেকে নিতে পারি। এটাই হচ্ছে কিন্তু ইনভ্যালিড স্টেট বোঝায়। তো ট্রানজিশনটা একটু দেখে নাও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে দেখো সিপিইউ রিড মিস যাই তোমরা বলো, যেটা রিড করতে যাও, যদি সেম সিপিইউ রিড করতে চায়, সেম সিপিইউ রিড করতে গেছে, রিডের গল্প বলছি, তাহলে এটা এক্সক্লুসিভে চলে যাবে। অ্যানাদার সিপিইউ কোড যদি রিড করতে চায় ওটাকে শেয়ার্ডে হয়ে যাবে। তাহলে আমাদের ইনভ্যালিড স্টেট থেকে তাহলে ভেবে নাও, যেই স্টেটে ধরে নাও সেম সিপিইউ যে ইনভ্যালিডে রয়েছে সে যদি ওটাকে রিড করতে যায় তাহলে সেটা এক্সক্লুসিভ চলে যাবে, আর যদি অ্যানাদার সিপিইউ রিড করতে যায় তখন সেটা শেয়ার্ডে চলে যাবে। বা বলতে পারো এখানে রাইটের কথাই যদি ভাবি, রাইট দু রকমই হতে পারে, সেম সিপিইউ করুক কি অ্যানাদার সিপিইউ করুক, সেটা আমাদের বাস রাইট হয়ে মডিফাই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে বেসিক গল্প। তো ইনভ্যালিড থেকে যে স্টেট গুলো কি কি আসছে এখান থেকে আমরা দেখবো। তাহলে সেম সিপিইউ যদি রিড করে তাহলে সেটা এক্সক্লুসিভে চলে যাবে। দেখো গল্পটা দেখো, সেম সিপিইউ ইনভ্যালিডে ছিল, সেম সিপিইউ দেখো এখানে ডায়াগ্রামটা করলাম, সেম সিপিইউ যদি রিড করতে যায়, 8টা পাশে লিখে দাও, একটুখানি গোজামিল হবে, পরীক্ষা হলে একটু বড় করে করবে, তাহলে সেটা এক্সক্লুসিভে চলে যাবে। আর যদি ধরে নাও অ্যানাদার সিপিইউ যদি কোনোভাবে রিড করে অ্যানাদার সিপিইউ, তাহলে সেটা শেয়ার্ডে চলে যাবে। সেটাই বলেছিলাম ওখানে, এক্ষুনি আমি বললাম রিড করতে গায়ে। এবার যদি আমি রাইটের কথা বলি, সেম বা অ্যানাদার, সেটা কিন্তু তোমার মডিফাই চলে যাবে। মানে সেম হলেও তোমার রাইট করতে গেলে তোমার এখানে যাবে, মডিফাই যাবে। আর যদি ধরে নাও তোমার অ্যানাদার সিপিইউ রাইট করতে গেলে তোমার সেটা মডিফাই যাবে। তাহলে এই করে কিন্তু আমাদের স্টেট ডায়াগ্রামটা কমপ্লিট। আলটিমেটলি তোমাদের পরীক্ষায় কি লিখতে হবে, স্টেট ডায়াগ্রামটা বানাতে হবে। এমইএসআই প্রোটোকলে আলটিমেটলি তোমাকে এই জিনিসটাই বানাতে হবে উইথ দা যে এক্সপ্লেনেশন গুলো যেটা লেখা রয়েছে, যে 4টে স্টেটকে এক্সপ্লেন করে তোমাকে আলটিমেটলি এই স্টেট ডায়াগ্রামের এই যে জিনিসগুলো আমি লিখে দিয়েছি যেইভাবে, এটা হলে এখানে যাবে, এটা হলে এখানে যাবে, তোমাদের এইটুকু লিখে এই ডায়াগ্রামটা বানিয়ে দিলেই তোমাদের 4-5 নম্বরের প্রশ্ন থাকে, এটা মোটামুটি তোমরা পুরো পেতে পারো। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। একটা এক্সাম্পল সিনারিও দেখবো যেভাবে এটা কাজ করে। তাহলে এবার আমার মোটামুটি পারপোজ গুলো আমাদের মোটামুটি পুরো ক্লিয়ার হয়ে গেছে, যেখানে কি ডেটা কনসিস্টেন্ট থাকবে অ্যাক্রস মাল্টিপল ক্যাশে, আর একটাই কপি কিন্তু সব প্রত্যেকটা মেমোরি ব্লকে কিন্তু হোল্ড হয়ে থাকে। এমএসআই কোথায় ব্যবহার করা হয়, মাল্টিকোর আর্কিটেকচারে ব্যবহার করতে পারো উইথ প্রাইভেট ক্যাশ, যেখানে প্রত্যেকটি কোরের কাছে একটা প্রাইভেট ক্যাশ থাকে। আর যারা স্নুপিং প্রোটোকল দিয়ে কিন্তু বাসটাকে মনিটর করছে, স্নুপিং প্রোটোকল বুঝে গেছো, মানে প্রত্যেকটি সিপিইউ কোরের কাছে এই জিনিসটা রয়েছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো স্নুপিং প্রোটোকলের মোটামুটি আইডিয়াটা তোমাদের ক্লিয়ার, যেখানে প্রত্যেকটি কোরের কাছে কি রয়েছে, আমাদের আলটিমেটলি কিন্তু তার নিজস্ব কন্ট্রোলার যে কিনা দেখছে বাসের মধ্যে কিরকম কি রিকোয়েস্ট আসছে। এই হচ্ছে বেসিক এক্সাম্পল। একটা ওয়ার্ক ফ্লো দেখে নাও, তাহলে মোটামুটি যেটা বললাম সেটাই লেখা থাকবে। ধরে নাও দুটো কোর রয়েছে, এ আর
আইআরবি যারা ভেরিয়েবল এক্স এর উপর কাজ করছে ধরে নাও কোনোভাবে, তাহলে গল্পটা এইভাবে ভাবো যে দুটো তোমাদের ক্যাশ মেমোরি রয়েছে, দুটো কোর মানে তার দুটো কোরের সঙ্গে সঙ্গে তার ক্যাশ মেমোরি রয়েছে। তাহলে আমি যদি এখানে আঁকি এরকম ভাবে, তো এই হচ্ছে ধরনের ডায়াগ্রামটা আঁকলাম। দুটো কোর রয়েছে আমাদের কাছে, যেটা CO1 CO2 দুটো কোর, আর তাদের ইন্ডিভিজুয়াল ক্যাশেস রয়েছে, আর মেইন মেমোরি ধরনের এক্স এর ভ্যালু 5 আছে। এবার ধরো না কোর এ তার এক্স কে রিড করতে চাইছে, তো রিড করার মানে কি, তোমাদের মেন মেমোরি থেকে আমাদের ধরে নাও ক্যাশে আমাদের এক্স চলে এসেছে, ভালো কথা, খুব ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এইবার ধরে নাও, তো প্রথমত তাহলে যখন আমি রিডটা করবো তাকে কি কি হবে, প্রথমত ক্যাশ মিস হবে, তো ক্যাশে তো পাওয়া যাবে না, ইনিশিয়ালি তো ক্যাশে নেই, আমি যে লিখে দিলাম হুট করে, ধরে নাও তার তো ক্যাশে ইনিশিয়ালি তো নেই, যেটা মুছে দিলাম, তো এটাকে বলা হয় ক্যাশ মিস বলা হয়। তো সেই সূত্রে আমরা কি করব, আমরা ফেচ করব এক্স কে ফ্রম দ্য মেন মেমোরি, তো স্টেপ বাই স্টেপ লেখা আছে এখানে। তো সেই সূত্রে গেলে আমরা এক্স কে আমরা মেন মেমোরি থেকে ফেচ করে আমরা এখানে রাখলাম, এক্স এর ভ্যালু 5, ভালো কথা। এবার দেখো ভালো করে ভেবে দেখো, নো আদার কোর হ্যাজ ইট, দ্য স্টেট বিকাম এক্সক্লুসিভ, যেহেতু কোনো আদার কোরের কাছে নেই, তাহলে এই স্টেটটাকে আমি কি বলে আইডেন্টিফাই করবো, এক্সক্লুসিভ বলে আমরা চিনছি। মানে এইটা যে CO1 বলতে গেলে যে কোর 1 এর কাছে এই ডেটাটা এখন অ্যাভেলেবেল, কিন্তু এটা এক্সক্লুসিভ স্টেটে তার ক্যাশে রয়েছে, ভালো কথা। এবার ভালো করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। স্টেপ 2 কি বলছে, কোর এ, ধরো না কোর এ যেটা কোর 1 বলছি, ধরো কোর এ এখানে এক্সাম্পলে বলছে, ধরো না ওটাকে চেঞ্জ করে এক্স এর ভ্যালু 10 করতে চাইছে, তাহলে কি কি হবে, স্টেট বিকাম মডিফাই, তার মানে প্রথমে এটা মুছে দাও, আর এখানে 5 নেই ভাই, এটা 10 হয়ে গেছে, তো যেই আমি 10 করে দিলাম, তার মানে কি হবে, স্টেটটা চেঞ্জ করে কি হবে, যেটা এক্ষুনি বলেছিলাম আমরা, এটা হয়ে যাবে কিন্তু আমাদের মডিফাই স্টেট চলে গেল। কেন, দেখো এক্স এর ভ্যালু 10 আর মেন মেমোরির ভ্যালু হচ্ছে 5, তাহলে দুটোর মধ্যে আলাদা আলাদা ব্যাপার রয়ে গেল, তাই জন্য এটাকে কি বলা হয়, মডিফাইড হয়ে গেল। এবার দেখলে বুঝতে পারবে, মেমোরি ইজ নাও আউটডেটেড, ক্যাশ ইজ ডার্টি, তাহলে এই কথাটাই ইম্পর্টেন্ট, মেমোরির ভ্যালু কিন্তু আর ক্যাশের ভ্যালু এক না, তখন এটা ডার্টি স্টেটে চলে গেল। মডিফাই মানে দুটো ডিফারেন্স কে ডার্টি বলে চলে, ওটাকে চেঞ্জ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমরা পরবর্তীতে স্নুপিং প্রোটোকলে এটাই দেখবো, তো কিভাবে চেঞ্জ হয়, কি রিকোয়েস্ট দেয় কি না দেয়, এগুলো সব ভেরিয়েন্ট গুলো আমরা দেখবো নেক্সট প্রোটোকলে দেখবো। এই প্রোটোকলে যে স্টেট গুলো আইডেন্টিফাই করে গেছে। স্টেপ 3 কি বলছে, কোর বি এখন ধরে নাও তোমার এক্স কে চাই, এবার কোর বি ধরে নাও যে এক্স কে ধরে বললো আমার ভাই কোর 2 যেটা আছে, কোর 2 বলছে ভাই আমাকে এখন এক্স দরকার মেইন মেমোরি থেকে, ভালো কথা। এইবার গল্পটা কি আছে, কোরে মাস্ট ফ্লাশ এক্স টু দ্য মেমোরি, ফ্লাশ কথাটার মানে সঙ্গে সঙ্গে যখনই এই রিকোয়েস্টটা পাঠানো হয়েছে, কোর 2 যখন পাঠালো এই বাসের মধ্যে যে ভাই এখন আমার দরকার এক্স এর ভ্যালুটা, তো অবভিয়াসলি তখন কি করবে, যে কোর 1 বা কোর এ বলতে পারো, এই যে এক্স এর ভ্যালু যে 10 তোমরা দেখতে পাচ্ছ, এই ভ্যালুটা কিন্তু গিয়ে তোমার মেন মেমোরিতে আপডেট করে দিয়ে আসবে, নাহলে তো ভাই ওল্ড ভ্যালু পাবে। সঙ্গে সঙ্গে কি করলো, এটাকে 10 করে দিল, ফ্লাশ কথাটার মানে কি, মেন মেমোরিতে আমাদের গিয়ে ওই ভ্যালুটা আপডেট করে দিল। এইবার কি হচ্ছে দেখো, নাও বোথ ক্যাশ হোল্ড এক্স, স্টেট বিকাম শেয়ার, মানে এবার যখনই আপডেট করে দিল, আপডেট করা দেওয়া মানে কি, দেখো আমাদের যে কোর 1 এর ভ্যালু আর মেন মেমোরির ভ্যালু তো সেম হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে এটা মডিফাইড থেকে কি হয়ে যাবে, শেয়ার স্টেট হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে যখন কোর 2 তার ক্যাশ মেমোরিতে এক্স এর ভ্যালু পেয়ে গেল, তার মানে এটাও কিন্তু শেয়ার স্টেটেই থাকবে, দেখো দুটোই কিন্তু শেয়ার স্টেটে রয়েছে, কোনো অসুবিধা নেই। এইবার গল্পটা ভাবো, পরের স্টেপটা যেখানে কোর বি রাইট এক্স ইজ ইকুয়াল টু 20, এবার কোর বি আপডেট করবে, ধরে নাও যে কোর 2 যেটা আছে আমাদের এখানে, কোর 2 এটাকে এখন আপডেট করবে 20 করবে, তাহলে কি হতে পারে, কোর বি সেন্ড ইনভ্যালিড সিগন্যাল, মানে সঙ্গে সঙ্গে তো আপডেট করা বললো মানে করবে, মানে করে দিয়েছে, অত কথা ভেবে লাভ নেই, এটা 10 ছিল এখানে মুছে দাও, এখন এটা কি হয়ে গেছে 20 হয়ে গেছে। যেই 20 হয়ে গেল মানে সঙ্গে সঙ্গে যেহেতু এর কাছেও কোর 1 এর কাছেও রয়েছে, সঙ্গে সঙ্গে একটা ইনভ্যালিড সিগন্যাল বাসে পাঠালো, সঙ্গে সঙ্গে কি করবে, এই যে কোর 1 তার শেয়ারটাকে মুছে দিয়ে সঙ্গে সঙ্গে সেটা কোথায় নিয়ে চলে যাবে, এটাকে আমাদের ইনভ্যালিডে নিয়ে চলে যাবে, দেখো তাই লেখা আছে কোর এ ইনভ্যালিড ইজ কপি, সঙ্গে সঙ্গে। আর কোর বি তাহলে কোথায় চলে যাবে, শেয়ার থেকে ওটা মডিফাই চলে যাবে। কেন বুঝতে, মডিফাই কেন যাই আমরা, কারণ কি যখনই আমাদের মেন মেমোরির ভ্যালু আর নিজস্ব কোরের ভ্যালু, নিজস্ব ক্যাশের ভ্যালু যখন আলাদা হয়ে যায়, তখন আমরা মডিফাই সেটাই চলে যাই, অলরেডি বুঝে গেছো। তাহলে এইভাবে কিন্তু ওয়ার্ক ফ্লোটা আমরা এক্সাম্পলের সাথে তোমাদের বুঝিয়ে দিলাম যে কি হতে পারে অ্যাকচুয়ালি আমাদের MESI প্রোটোকলে। এবার আমরা তার অ্যাডভান্টেজ আর লিমিটেশনসটা দেখে নিলেই মোটামুটি আমাদের লেকচার শেষ হয়ে গেছে। অ্যাডভান্টেজ কি বলছে, রিডিউস মেমোরি ট্রাফিক বাই কিপিং ক্লিন শেয়ার ডেটা, তাহলে আমরা আলটিমেটলি যে মেমোরি ট্রাফিকটাকে কমাতে পারে, তাহলে কিভাবে, ক্লিন ডেটা রেখে, মানে অবভিয়াসলি জালি জিনিস রেখে লাভ নেই, ঠিকঠাক জিনিসটাকে রাখতে হবে। নেক্সট বলছে ইমপ্রুভ পারফরমেন্স বাই সাপোর্টিং লোকাল রিড রাইট, এই যে গল্পটা যেরকম মেমোরি থেকে রিড রাইট হয়, অনেক সময় আমাদের এরকম হতে পারে যে অন্য কোনো ক্যাশও তাকে দিয়ে দেয়, মানে লোকাল রিড রাইট গুলো হয়ে যাচ্ছে। আর এনশিওর কোহেরেন্সি বিটুইন দ্য ক্যাশ অ্যান্ড মেমোরি, তাহলে কোহেরেন্সি জিনিসটাও রয়েছে ক্যাশে এবং মেমোরির মধ্যে। লিমিটেশনস কি বলছে, MESI অ্যালোন ডাজ নট স্কেল ওয়েল টু মেনি কোর সিস্টেম, তো MESI নিজে যদি সেলফ MESI কে ব্যবহার করা হয় তাহলে খুব একটা ভালো কাজ করে না, কারণ কি আলটিমেটলি MESI কিন্তু স্নুপিং বাস প্রোটোকলের সাথে ইউজ করতে হয়। মোর অ্যাডভান্স প্রোটোকল লাইক MOESI, MESIF
or directory based system are used in modern large scale CPU। তাহলে এখনকার দিনে অনেক আরো ডেভেলপ স্কেল মানে ওখান থেকে এমইএসআই থেকে বেরিয়ে গেছে, এমইএসআই কে মাথায় রেখেই মোটামুটি আমাদের আরো অনেক প্রোটোকল এসছে, এমইউএসআই, এমইএসআইএফ, কিন্তু নর্মালি আমাদের এমইএসআই আর স্নুপিং বাস প্রোটোকলকে একসাথে মিলিয়ে আমরা যখন কাজ করি মোটামুটি অনেকটা ভালো হয়, যেটা পরের লেকচারে আমরা ওটাই দেখবো। এই ছিল মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো এমইএসআই প্রোটোকল, ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।